জিজ্ঞাসা করব। সো হৃদয়, তুমি বলবে লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছি? হৃদয় 58, তুমি বলবে লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছি? অনেক 1006 অনেক, তুমি বলো দেখি। হৃদয় তো বলতে পারছি না, তুমি বলো লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. You have to respond me, right? If you don't respond, I will consider you absent. If you find the answer, you say I can answer. If you don't find, then you say that sorry, sir, I can't answer. But you have to reply. If you don't reply, that means you are reluctant, not participating in the lecture. So তোমার আমি বলেছি প্রথম থেকে যে আমাদের লেকচারটা হতে পার্টিসিপেটরি, সবাইকে পার্টিসিপেট করতে হবে, তার মাধ্যমে জানার প্রক্রিয়াটা সুন্দর হয়, ত্বরান্বিত হয় এবং বোঝা সহজ হয়। তোমরা যদি আগের লেকচারগুলো না দেখে আসছো, সো তারা বুঝতে হবে যে তোমার লেকচার দেওয়া হচ্ছে, তুমি খেয়াল করনি, পরবর্তী তোমাদের এক্সামে সমস্যা হয়ে যাবে। এনিওয়ে, তো সিআর তুমি উপস্থিত হয়েছো? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যাঁ, জি আসসালামু তোমাদের আলাইকুম। এক্সাম নিয়ে কি সমস্যা হচ্ছে? আমি তো ক্লাসে স্পষ্ট করে বলে দিয়েছি যে নেক্সট, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি তো ক্লাসে স্পষ্ট করে বলে দিয়েছি যে তোমাদের নেক্সট উইক মানে অর্থাৎ এই উইকের পরীক্ষা নেওয়ার কথা। স্যার 10 তারিখে স্যার। হ্যাঁ, সেটা তো তুমি ক্লাস তারিখে তো বলেই দিয়েছিলাম, ক্লাসে বলে দিয়েছিলাম না? স্যার এখন এটা নিয়ে বলো। স্যার এক্সামটা স্যার কিভাবে হবে স্যার, মানে এটা কি স্যার বলা যাবে স্যার? হ্যাঁ, আমি তো সেটা তোমাদের ক্লাসে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে কিছু মাল্টিপল কোশ্চেন থাকবে, চয়েস কোশ্চেন থাকবে এবং হচ্ছিল কিছু শর্ট অ্যান্সার কোশ্চেন থাকতে পারে। স্যার আসলে স্যার মানে হতে পারে, আদারওয়াইজ স্যার হচ্ছে আমাদের বুধবারে স্যার কি আমাদের 8:30 থেকে ক্লাস হয় তো সকালে, এর জন্য মানে স্যার আমাদের একটা লং পিরিয়ড ক্লাস থাকে তো স্যার, এর জন্য স্যার একটু প্রবলেম হয়ে যায়, বাট স্যার নেওয়া যায় স্যার। স্যার আপনি নিতে পারেন স্যার, অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের যদি সবার একটু সমস্যা হয়েই থাকে, সেটা তোমরা আগে আমার সঙ্গে ডিসকাস করে নিলে সুবিধা হয়, কারণ আমি শিডিউল করে রাখি তো বিভিন্ন কাজের। তাহলে তোমরা যদি মনে করো যে 10 তারিখে নেওয়া কিংবা 15 তারিখে নেওয়া, দুইটার মধ্যে তোমাদের কোন দিন সুইটেবল, কারণ আমার আরো কয়টা সিটি নিতে হবে। তোমাদের যে রিসার্চটা হচ্ছে আমি সেটাকে সিটি হিসেবে ট্রিট করব। যারা কাজ স্টার্ট করেছো ওয়েল অ্যান্ড গুড, যারা করো নাই তারা হচ্ছে তোমরা তোমাদের স্টার্ট করে ফেলা উচিত, এবং কাজ ঠিক মতো করলে এটার উপর মার্কস চলে আসবে। কাজেই প্রত্যেকেই কাজ করতে হবে, এটা কম্পালসারি হিসেবে নাও, যাতে করে তোমাদের সোশ্যোলজি শিখতে পারো, প্লাস এই কাজটা তোমাদের তো তোমরা দেখে দেখে করতে পারছো বিভিন্ন মানে রিপোর্ট বা ইত্যাদি আলোকে এবং হচ্ছে তোমাদের ডেটা আলোকে। সো তোমাদের কাজ ভালো করার সম্ভাবনা বেশি, 10-এ 9 বা 10-এ 10 বা 10-এ 8 এরকম পাওয়ার স্কোপটা অনেক বেশি রয়ে গেছে। আর যেহেতু তোমাদের এটা একদম তোমরা থিসিস লিখছো না বা আর্টিকেলও পাবলিশ করছো না, মোটামুটি হাতে খড়ি, আমি সেই হিসেবে ট্রিট করব। যেভাবে তোমাদের গাইড করেছে সেই গাইডটা ফলো করেছো কিনা এটা আমার দেখার বিষয়। সেই গাইড ফলো হয়ে গেলে, আমি রেসপন্ডেন্ট যেভাবে বলেছি সেরকম মোটামুটি এসে গেলে, আর আমি দেখি আমার ডেটা অ্যাক্সেস গুলো সবগুলো আছে, আমি দেখতে পাচ্ছি, দ্যাটস কোয়াইট এনাফ, আমার জন্য এগুলোই মোটামুটি যথেষ্ট হবে। আর হচ্ছে রিপোর্টটা আমার দেখা যায় তুমি কিভাবে প্রেজেন্ট করেছো। আমি বলছি না যে তোমাকে একবারে খুব সফিস্টিকেটেড করতে হবে কাজ, তো এগুলো করার দ্বারা তোমার কিন্তু এখানে খুব ভালো মার্কস করার একটা সম্ভাবনা রয়েছে এবং তোমার কোর্সটাও শেখা সহজ। এই জন্য এই কাজটা আমি দিয়েছি, তোমাদের অবশ্যই কাজটা করার জন্য আমি দিয়েছি। তো যেমন তোমরা যারা রিসার্চ শুরু করেছো ওয়েল অ্যান্ড গুড, যারা করো নাই তারাও স্টার্ট করে ফেলো, ডোন্ট ডিলে।
হ্যাঁ, তোমাদের যারা ব্যাকলগে আছো বা যাদের আগের ব্যাচে যাচ্ছে তাদেরকেও বলছি, তারা তোমরা তোমাদের এই ব্যাচমেটদের সঙ্গে অ্যাড হয়ে কাজ করে ফেলো, কাজ স্টার্ট করে না করে থাকলেও করে ফেলো এবং দেখার চেষ্টা করো। তোমাদের যে আমি ডিউ ডেট দিয়েছি 21 মনে হয় দিয়েছি এই মাসের, সে সময় তোমাদের সাবমিট করতে হবে। সো আমার যে ইনস্ট্রাকশন গুলো যে ফলো করবে সিস্টেমেটিক্যালি, সে ধরে রাখবে যে তার হচ্ছে অলরেডি সিংহভাগ মার্কস চলে এসছে। আর প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে তার হচ্ছিল অ্যাচিভমেন্ট। প্রেজেন্টেশন অর্থাৎ তুমি কিভাবে রিপোর্টটা আমাকে দিয়েছো, আবার এবং লিঙ্কটিং এভরি যেভাবে আমি বলেছি সবগুলোতে সেভাবে করছো কিনা। স্যার শেষ তারিখ কি 21 মে না 21 মার্চ? সরি স্যার শেষ তারিখ কি 21 মে না মার্চ? 21 অফ মার্চ। তোমরা তো অনেক দিন আগে থেকেই শুরু করেছো। 21 অফ মার্চ, 21st। আচ্ছা, এর মধ্যে তোমরা তোমাদের কাজ করে ফেলবে আর কি। তো এনিওয়ে, তোমাদেরকে আমি এটা একটা ভালো সুযোগ দিয়েছি যাতে করে তোমার করার মাধ্যমে শেখাটাও হয়ে যায়, ভালো মার্কসও চলে আসে। আর এমসিকিউ বা শর্ট অ্যান্সার কোশ্চেন এখানেও ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। কিভাবে? যে তোমরা যদি সেটা কারেক্ট অ্যান্সার লিখে বলো বা সঠিক বিষয়টা উত্থাপন করে ফেলো, সেখানে এমসিকিউ তো মার্কস কাটার কোনো স্কোপই নেই, কারণ আমি মাইনাস মার্কিং রাখছি না। তবে এরকম হতে পারে যে 3টা প্রশ্ন মিলে বা 4টা প্রশ্ন মিলে বা 2টা প্রশ্ন মিলে 1 মার্কস হতে পারে। হ্যাঁ, যাতে করে তোমাদের জানার পরিধিটা ঠিক থাকে এবং তোমরা যে সব পড়েছো সেটাও আমি মানে অ্যাসেস করতে পারি, যে বাদ দিয়ে পড়া বা স্পেসিফিক্যালি মানে কোনো একটা বিষয়ে পড়া সেরকম যেন না হয়ে থাকে। তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। সেই হিসেবে তোমরা যদি মনে করো যে আগামী 10 তারিখে পরীক্ষা দিলে তোমরা কনফিডেন্ট নও যে তোমরা ভালো করবে, 15 তারিখে নিতে পারো, কিন্তু 15 তারিখের পরে আর কোনো চেঞ্জ হবে না। এবং 15 তারিখের সময় যদি বা 10 তারিখে হোক, সেই সময়টা তোমরা এখনই আমার সঙ্গে ঠিক করে নাও কখন তোমরা পরীক্ষা দেবে। স্যার সেই সময় বলো। স্যার পরীক্ষাটা তো স্যার ক্লাস টাইমে হবে তাই না স্যার? আমি ক্লাস টাইমের পরে বা আগে নিতে চেয়েছি, পরেই নিব আর কি, কারণ হচ্ছে তোমাদের যেহেতু 2টা থেকে ক্লাস হয়। জি স্যার, মানে ক্লাস আমি ক্লাস দিতে দেবো না। স্যার ক্লাস শেষ করে তারপর স্যার পরীক্ষা? হ্যাঁ, ক্লাস শেষ করেই পরীক্ষা নেওয়া হবে। তাহলে স্যার আমরা 15 তারিখে দিই স্যার, 15 তারিখে ফিক্সড স্যার। তাহলে 15 তারিখে পরীক্ষা দিচ্ছ তোমরা এবং 15 তারিখে আমাদের ক্লাস শেষের হলে আর কি। ওকে স্যার। জি স্যার। সবাই এগ্রি করছো বিষয়টা? স্যার ক্লাসের আগে পরীক্ষাটা নিলে ভালো হয় স্যার, কারণ ক্লাসে তোমাকে বুঝতে হবে তোমাদের সুবিধায় শুধু আমার না, আমারও অনেক ক্লাস টাস থাকে, রাইট? সেগুলো হিসাব করেই বিষয়টা ঠিক করতে হবে। ক্লাসের আগে পরীক্ষা নিলে তখন বেজে যাচ্ছে দুপুর হয়ে যাচ্ছে, কেবল তোমাদের 2টাতে ক্লাস শুরু হয়, সেখানে মনে করো যে 1:30 থেকে আমার পরীক্ষা নিতে হবে। সো ইট ইজ নট পসিবল। ওকে স্যার, হয় ক্লাস শেষে স্যার। হ্যাঁ, ক্লাস শেষে নিয়ে নাও। স্যার তাহলে সিলেবাসটা 15 স্যার তারিখে বেসিক কনসেপ্ট পর্যন্ত না স্যার? বেসিক কনসেপ্ট পর্যন্ত, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এর পরের সপ্তাহে আমি আরেকটা সিটি নেব কিন্তু। তো তোমাদের জি স্যার, এর পরের সপ্তাহে স্যার মোস্ট প্রবাবলি স্যার একটা মিড উইক পড়তে পারে স্যার। যদি না পড়ে তাহলে স্যার টাইম ম্যানেজ করা যাবে স্যার। তোমরা আমি স্যার, জি স্যার বলো স্যার একটা মিড পড়তে পারে, মানে ব্রেক পড়তে পারে স্যার, একটা চান্স আছে। না হলে স্যার টাইম দেওয়া যাবে স্যার, অসুবিধা নেই স্যার। কারণ যে 15 তারিখে তোমাদের পরীক্ষাটা শিফট করে নেওয়া তো আমার শিডিউলে একটু সমস্যা হয়ে গেল, এগুলো সেজন্য আগেই আমি ক্লাসে ডিসকাস করে নিয়েছি। তো যেহেতু তোমরা 15 তারিখ পরীক্ষা দিচ্ছ, তো তোমাদেরকে একটা টাইম শিডিউল বের করতে হবে, বুঝতে পেরেছো? তোমরা এটা মাথায় রাখবে যে তোমাদের এক্সাম যাই আসুক, তোমরা এর মধ্যে একটা টাইম বের করে রাখবে যেটাতে আমি আরেকটা পরীক্ষা নিতে পারি। ওকে স্যার। তোমাদের মোট তো 5টা পরীক্ষা না 4টা পরীক্ষা হওয়ার কথা নাকি? স্যার 3টা স্যার। স্যার 3টা স্যার। স্যার কি একটা সিটি নেবে কি স্যার? 3টা স্যার, 3টা সিটি হবে স্যার। 3টা হওয়ার কথা। আচ্ছা, তাহলে 3টার মধ্যে থেকে 2টা কি বেস্ট সিলেক্ট হবে নাকি? জি স্যার, বেস্ট কমস। ও আচ্ছা, তাহলে আবারও তোমাদের নাজমুল স্যারও তো আছে। আচ্ছা, আমি নাজমুল স্যারের সঙ্গে কথা বলে নেবো। তাহলে তোমরা আপাতত একটা সিটি দিয়ে দাও, আর যত ক্লাস টেস্ট তোমরা তো এটা করছোই আর কি। জি স্যার, জি স্যার। আচ্ছা সাজিদ, 15 তারিখ না ম্যাথ সিটি? আমি কথা বলবো স্যারের সাথে, করছোই। স্যারের সাথে কথা বলবো। জি স্যার, ঠিক আছে স্যার, 15 তারিখে স্যার। বলেছেন 15 তারিখে, ওকে ঠিক আছে। এটা যেন আর চেঞ্জ না হয়, ঠিক আছে?
ওকে, তাহলে 15 তারিখে ক্লাসের পরেই আমরা নেব। তো আমি চেষ্টা করবো সেদিন ক্লাসটা আগে শেষ করার, যাতে করে তোমরা আগে গিয়ে পরীক্ষা দিয়ে চলে যেতে মানে তোমাদের কাজে চলে যেতে পারো আর কি। এনিওয়ে, তো এইভাবে আমরা পরীক্ষা নেবো। পরীক্ষায় থাকবে এমসিকিউ প্লাস হচ্ছে শর্ট কোশ্চেন কিছু থাকতে পারে, সেই হিসেবে আমি তোমাদেরকে টাইম দিয়ে দেবো। এবং এমসিকিউ মনে করো যদি থাকে 20টা, তাহলে সেটার জন্য তোমাদের হচ্ছে একটার জন্য মানে 30 সেকেন্ডস করে পাবে আর কি, সেই হিসাবে আমি টাইমটা দেবো আর কি, যাতে করে তোমরা ইয়ে করে করতে পারো। তোমাদের পরীক্ষাটা ওভাবে আসবে এবং মার্কস যেটাই থাকুক সেটা 10 মার্কসের মধ্যে পরীক্ষাটা ট্রিট হবে। গুগলে আমি একবার চেক করে দেখেছি যে 1 পয়েন্টের নিচে নিতে চায় না, 0.5 টাইপ দিলে এগুলো নিতে চাচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যদি আমি 20 মার্কস দিয়ে রেখে মনে করবো সেটা 10 মার্কসের পরীক্ষা, সেভাবে আমি তোমাদের গ্রেড শিট যেটা আসবে সেখানে আমি ম্যানুয়ালি সেটা আবার ঠিক করার চেষ্টা করব। আর যদি দেখি যেটা করা যাচ্ছে তাহলে আমি সেটা একবার সেট আপ করে দেবো আর কি। হ্যাঁ, তো এইভাবে আর কি ক্লাস হবে। আর আজকে আমরা রেকর্ড করছি, ঠিক আছে। আজকে আমাদের আলোচনার আমরা আজকে আলোচনা করব হচ্ছে আরবান ইকোলজি নিয়ে। তো আরবান ইকোলজির মূলত আমরা নেক্সট ক্লাসে স্লাইডে সবকিছু দেবো, আজকে স্লাইড দেবো না, আজকে বেসিক আলোচনা। তো এই আলোচনার সাথে তোমাদের রিসার্চ নিয়েও আমরা আলোচনা করব, কারণ রিসার্চটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই জন্য আমাদের বারবার আলোচনা করতে হয়, আমরা করছি। তো এই জন্য আমরা রিসার্চ আলোচনা আজকেও রাখবো কিছু, এবং তোমাদের হচ্ছে কার কি সমস্যা বা ইত্যাদি তোমাদের 21 তারিখের মানে সাবমিশনের আগ পর্যন্ত এই বিষয়গুলো আমাদের ডিসকাশন চলবে, যাতে করে আমি তোমাদেরকে ফিডব্যাক দিতে পারি এবং সেই অনুযায়ী তোমরা কাজ করতে পারো। এনিওয়ে, তো আমরা আরবান ইকোলজির কথা বলবো আর কি, আরবান ইকোলজি নিয়ে আমরা আলোচনা করব। আরবান ইকোলজি এটা হচ্ছে মূলত বিভিন্ন সাবজেক্টে আলোচনা করা হয়। আমরা সোশিওলজির একটা পার্ট হিসেবে এটা দেখতে পারি, কারণ সোশিওলজিতে অনেক সাবজেক্টেরই আলোচনা হয় এবং সেগুলো সোশিওলজিক্যাল অবস্থান কি সেটাও আমরা দেখতে চাই, রাইট? সেই হিসেবে সোশিওলজিতে আমি তোমাদেরকে মনে হয় প্রথম ক্লাসে বলেছিলাম, যেমন আমি পড়েছি সোশিওলজি অফ এনভায়রনমেন্ট, তারপরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এগুলো এক একটা কোর্স আর কি 100 মার্কসের ছিল। তারপর সোশ্যাল ফরেস্ট্রি, সোশিওলজি, তো এগুলো মনে করে ধরো যে এরকম বিভিন্ন রকম কোর্স আমরা পড়েছি। তারপর আরবান সোশিওলজি পড়েছি, তারপরে রুরাল সোশিওলজি বলে কোর্স ছিল, সেই কোর্সটা আমি অবশ্য নেই। তো এই ধরনের বিভিন্ন রকম কোর্স আছে, সেই কোর্সের আওতায় তো দেখা যায় বিভিন্ন ডিসিপ্লিনের আলোচনাগুলো আমাদের সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা আলোচনা করে থাকি। সেই হিসেবে আরবান ইকোলজিও আমাদের আলোচনার মধ্যে চলে আসে। তো আরবান ইকোলজিকে আমরা দেখতে পারি যে হচ্ছে এক ধরনের একটা কমিউনিটি স্ট্রাকচার এবং এক ধরনের অর্গানাইজেশন, যেটা হচ্ছিল মনে করো বিভিন্ন সিটিতে এবং হচ্ছে যেখানে পপুলেশন একটা ডেন্সলি পপুলেটেড এরিয়ায় এটার ইকোলজিটা কিরকম। আমরা বিভিন্ন রকম আরবানাইজেশনের প্যাটার্নস বিভিন্ন সোসাইটিতে দেখে আসছি, তো সেই জায়গাগুলোতে এটা দেখা যায় আর কি। হ্যাঁ, তো বলছে যে এই আরবান ইকোলজি, আরবান ইকোলজি বলতে কি বোঝায়, কে বলতে পারবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ ইকোলজি? এনিওয়ান? তোমাদের কারো আইডিয়া আছে হোয়াট ইজ বাস্তুতন্ত্র? হ্যাঁ, তো সেটা কি রকম বা সেটা বলতে কি বোঝায়? স্যার পরিবেশের সাথে প্রাণীর একটা বেসিক আইডিয়া দাও। স্যার পরিবেশের সাথে প্রাণীর একটা সম্পর্ক। পরিবেশের সঙ্গে পানির সম্পর্ক, আচ্ছা। ইকোলজি সম্বন্ধে আর কার কি আইডিয়া আছে? দুই একজন আর একটু ক্লিয়ারলি বলতে পারবে হোয়াট ইজ ইকোলজি? স্যার ইকোলজি হচ্ছে স্যার যেই পার্টটার মধ্যে স্যার আমরা মেইনলি স্যার অ্যানিমাল এবং তার সারাউন্ডিং এনভায়রনমেন্টের স্যার যে ইন্টারঅ্যাকশনসটা, বা স্যার বেশি ভালো করে আরো বলতে গেলে হিউম্যান ইকোলজি মধ্যে স্যার হিউম্যান এর সাথে স্যার তার এনভায়রনমেন্টের বা অন্যান্য অ্যানিমালস এর সাথে তার কি ইন্টারঅ্যাকশন, তার টোটাল এনভায়রনমেন্ট, তার নিজের হেলথ থেকে শুরু করে স্যার ওটাকেই স্যার আরবান বা হিউম্যান ইকোলজি স্যার আমরা বলতে পারি। এটা যদি আরবান সোসাইটিতে এটা হয়ে থাকে তাহলে আরবান ইকোলজি হচ্ছে, রাইট? খুব সুন্দর করে তুমি আমি যে পয়েন্টস গুলো বলতেছি সেগুলো তুমি নিয়ে আসছো, রাইট? আর কেউ কোনো বক্তব্য দিতে চাও বা কোনো পয়েন্টস এর মধ্যে উল্লেখ করতে চাও? ওকে, তাহলে আমরা ইকোলজির পয়েন্টস গুলো মোটামুটি পেয়ে গেলাম, যে ইকোলজিতে এরকম কি থেকে সবগুলো যে একটা ব্যালেন্সড ওয়েতে এরকম অবস্থান করে, সেটা হচ্ছে হিউম্যান হচ্ছে মানুষের সাথে তার হচ্ছে নেচারের যে সম্পর্ক,
এবং থাকলে সেখানে হচ্ছে একটা এনভায়রনমেন্টাল যে সেটিংসটা, অর্থাৎ কিভাবে সবগুলো ইনফ্রাস্ট্রাকচার গুলো হবে, রোড কিরকম হবে, পার্ক কিরকম হবে, বিল্ডিং গুলো কিরকম হবে, বিনোদনের জায়গাগুলো কিরকম হবে, তাই না? এবং সেখানে ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিফিকেশন, তারপরে হেলথ অ্যান্ড সেফটি ইস্যুস, তারপরে ফ্লোরা ফুনা ইত্যাদির বিষয়গুলো, হ্যাঁ, সেখানকার হ্যাবিটেট গুলোর বিষয়গুলো, সেগুলো কিভাবে আমরা দেখতে চাই, এবং সেটার এই মানে একটা সুন্দর সেটিংসটা কিভাবে তৈরি করা যায়। আরবান ইকোলজিতে আমরা সাধারণত এগুলো দেখে থাকি। এবং এই আরবান ইকোলজি নিয়ে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে এটা সংজ্ঞায়ন করেছেন বা বিভিন্ন রকম প্ল্যানিং দিয়েছেন যে এভাবে হওয়া দরকার। আমরা এই থিওরিগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা জাস্ট সম্যক ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তো আরবান ইকোলজি বলতে আরবান সোসাইটির যে বাস্তুতন্ত্র, অর্থাৎ আরবান সোসাইটির যে সেটিংস, যেটা এনভায়রনমেন্ট এবং হচ্ছে তার হচ্ছে সারাউন্ডিংস এনভায়রনমেন্টকে নিয়েই সেটিংস, আমরা সেটা কি আরবান ইকোলজির আওতায় আমরা সংক্ষেপে বলতে চাচ্ছি যে এইভাবে আমরা দেখতে চাই। হ্যাঁ, এখানে হচ্ছে হলো যে শুধু যে আরবান ডুয়েলিংস মানে যারা করছে তাদের দেখতে হবে তারা কিভাবে থাকছে, শুধু জনগোষ্ঠী তা না, জনগোষ্ঠীর সঙ্গে তারা সুন্দরভাবে থাকছে কিনা। হ্যাঁ, যে একটা তুমি মনে করো যে আমাদের বাংলাদেশে বা হচ্ছে হলো ভারতীয় সাবকন্টিনেন্টে আমরা যে আরবান সোসাইটিকে দেখি, এটা কি আমরা আরবান বলতে পারি নাকি বলতে পারি না? কেউ একজন বলো দেখি এটাকে কি বলা যেতে পারে ওভারঅল? ডু হ্যাভ এনি আইডিয়া? স্যার সাব আরবান বা সেমি আরবান? তোমার সাউন্ডটা একটু কম শুনতে পারলাম, ভয়েসটা মনে হয় একটু আসছে। সরি স্যার। স্যারের প্রশ্নটা আরেকবার বলবেন স্যার? আমি বলছি যে আমরা তো আরবান শব্দটি ইউজ করছি, তাই না? তবে ওয়েস্টার্ন নোশন অফ আরবান সোসাইটি বা সিটিজ ইজ ডিফারেন্ট ইন কন্টেক্সট অফ সাবকন্টিনেন্ট। মানে আমরা ভারতীয় উপমহাদেশের যে আরবান আমরা সোসাইটি দেখতে পারি, এটা কি আমরা যে আরবানের যে ট্রেটস বা বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখে থাকি, সেই আলোকে কি আমরা কি আরবান বলতে পারি? না বলতে পারলে আমরা এদেরকে কি নামে আখ্যায়িত করতে পারি? স্যার আমরা স্যার পুরোপুরি ভাবে স্যার আরবান বলতে পারবো না, কারণ স্যার সবগুলো স্যার ওয়েস্টার্ন সোসাইটি বা মডার্ন সোসাইটিতে যেগুলো আমরা স্যার আরবান যে অ্যাট্রিবিউটস গুলো আছে স্যার ওগুলো পুরো কমপ্লিটলি আমাদের মধ্যে নেই আমাদের সোসাইটি গুলোতে। তো স্যার আমাদের এটাকে স্যার সেমি আরবান বেশি বেশি হলে বলা যেতে পারে। হ্যাঁ, নাইসলি তুমি অ্যাড্রেস করেছো। আর কেউ? স্যার এখানে সবকিছু আরবান সোসাইটি তো মানে আমাদের এখানে সবকিছু স্ট্রাকচার্ড না, যেমন সেখানে ওয়েস্ট জিনিসগুলো ম্যানেজমেন্ট বা এয়ার ইন্ডেক্স মানে এগুলো নিয়েও বলা যাচ্ছে না যে সবকিছু ঠিক আছে। আচ্ছা, তুমি দুটো পয়েন্ট সুন্দর বলেছো যে সবকিছুর বলতে তুমি দুটো পয়েন্টস কি এক্সাম্পল দিয়েছো, যেটা একটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা এয়ার পলিউশনের মতো বিষয় যেগুলো আছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করছি না বা ব্যবস্থাপনা করছি না বিধায় আমরা পুরোপুরি আরবানাইজড হয়েছি বা আরবান সোসাইটি আমাদের মধ্যে আছে সেটা বলা যাবে না, তাই তো? আচ্ছা, আর কোনো বক্তব্য কারোর পক্ষে থেকে আসছে বা কেউ দিতে চাও? আর কি পয়েন্টস হতে পারে কেন আমরা আরবানাইজড নয় বা হচ্ছে আমাদেরকে পুরোপুরি আরবান বলা যায় কি যায় না? না বলা গেলে আমাদেরকে কি নামে আখ্যায়িত করা যেতে পারে? আর কোনো আইডিয়া? তোমরা সিভিল ইঞ্জিনিয়ার্স হয়ে যাবে কিছুদিন পরে, তোমাদের তো আইডিয়া থাকা উচিত। স্যার আরবান না হলেও স্যার এটা প্রোগ্রেসিভ আরবানাইজেশনও বলা যেতে পারে স্যার। মানে স্যার দেখা যাবে যে স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার বা যেমন ব্রিজেস কালভার্ট আগে ছিল না এখন হচ্ছে, তো সেই হিসাবে স্যার মানে সেটা প্রোগ্রেসিভ বলতে পারে। আগে হয়তো ছিল না কিন্তু একটা বর্তমান পার্সপেক্টিভে স্যার হচ্ছে, সেই হিসাবে স্যার বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে স্যার এটা প্রোগ্রেসিভ আরবানাইজেশনও বলা যেতে পারে। নাইস, তাহলে আমরা বেশ কটা পয়েন্টস পেলাম, মূলত 3টা পয়েন্টস পেলাম। একজন বলছে যে সেমি বা সেমাই হচ্ছে যাই বলো জার্মান, আর একজন বলছে প্রোগ্রেসিভ, আর একজন বলছে যে নট পুরোপুরি আর কি হয় না আর কি, ওই সেমের কাছাকাছি বক্তব্য। হ্যাঁ, তাহলে আর অনেক তুমি কিছু বলতে চাও? অনেক 1006 তুমি তো আনমিউট হয়ে আছো। আচ্ছা, তোমার যদি বক্তব্য থাকে তুমি করে, আদারওয়াইজ তোমাকে আমি দেখতে পাচ্ছি তুমি আনমিউট হয়ে আছো, সো আমি ধরে নিচ্ছিলাম তুমি হয়তো কিছু বলবে। এনিওয়ে,
তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বইয়ে সাধারণত আমাদের স্কলার্সরা রেখেছেন, মনে করো যে ঢাকা ইউনিভার্সিটির আরবান স্পেশালিস্ট যিনি ছিলেন ডক্টর নজরুল ইসলাম, তো উনি তার বইয়ে আরবানাইজেশন ইন বাংলাদেশ বা এরকম বিষয়গুলো উল্লেখ করতে গিয়ে তিনি দেখেছেন আসলে এবং যে বাংলাদেশের যে আরবান সোসাইটিটা আসলে এটা পুরোপুরি আরবান নয়, এবং এখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও অনেক সিটিসের এক্সাম্পল নিয়ে এসে দেখিয়েছেন যে এখানে আরবান সোসাইটি যেভাবে ডেভেলপ করা দরকার সেটা এখনো হয় নাই। বরঞ্চ যে ঢাকা সিটি বা চিটাগাং সিটি বা এই জাতীয় যে টাউন বা এগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি আরবান ভিলেজ, কারণ যেহেতু এখানে আমাদের মধ্যে ফর্মাল জবের পাশাপাশি আরবান সোসাইটিতে যে শুধু ইনফ্রাস্ট্রাকচারের বিষয়গুলো আছে তা না, জব সেক্টরটা খুব ভাইটালি মানে বিষয় আছে এবং কত কনসার্ন এবং কত পপুলেশন থাকবে, আরো অনেক বিষয় আছে, তাই না? তোমরা বেশ কিছু পয়েন্টস নিয়ে আসছো। তো যদি আমরা জব সেক্টরের ভিতরে দেখতে যাই, যেখানে ইনফর্মাল জব সেক্টর একটা লার্জ পোর্শন, হ্যাঁ, ফর্মাল জবের পাশাপাশি সেখানে দেখো যে ভিলেজ যে কালচার সেটা দেখতে পারি। এই রাস্তাঘাটে মনে করো যে টঙে করে জিনিসপত্র বিক্রি করছে, ভ্যানে করে বিক্রি করছে, বা এক জায়গায় মাটির উপর রেখে পোটলা করে বিক্রি করছে। ইনফর্মাল জব সেক্টর বিভিন্ন রকম, তাহলে মিনতি টোকাইয়ের কাজ বা ইত্যাদি ইত্যাদি, যে ইনফর্মাল যারা নিজেরা করছে, এটা একটা লার্জ পোর্শন, তারা পাশাপাশি কাজ করছে। আবার এদের যে কালচার, এই কালচারটা মূলত রুরাল কালচার, এবং আরবান সোসাইটির যে নর্মস, ভ্যালুস, রুলস, রেগুলেশনস অনেকটাই তারা জানে না, এবং তারা তাদের মতো করেই থাকে। এবং যারা আরবান সোসাইটিতে অবস্থান করে তারা শুধু অফিস আদালত বা ফর্মাল কিছু অ্যাক্টিভিটিস ছাড়া ম্যাক্সিমাম, যেহেতু হচ্ছে আরবান আমাদের সোসাইটি হচ্ছে রুরাল সোসাইটি বেস সোসাইটি, তো রুরাল সোসাইটি থেকে তাদের কাজের কারণেই হোক বা ব্যবসা বাণিজ্য ইত্যাদির প্রয়োজনে হোক, সোসাইটি বা পড়াশোনার খাতিরেই হোক, সমাজে বা আরবান সোসাইটিতে এসে থাকতে হচ্ছে। তো এদের কালচারের মধ্যে যে আরবানের রুরাল যে ট্রেডস গুলো সেটা বিদ্যমান, কাজে অনেকটাই সেটা আরবান সোসাইটির নর্মস অ্যান্ড ভ্যালুসকে ভায়োলেট করে। অর্থাৎ আরবান সোসাইটিতে কিছু নর্মস অ্যান্ড ভ্যালুস আছে, সেটা মেনটেন করতে হবে। রুরাল এরিয়াস এর মধ্যে যে তারা যেসব প্র্যাকটিস করে অভ্যস্ত, সেটা আরবান সোসাইটিতে এসে প্র্যাকটিস করছে। আমি এক্সাম্পল এসে দিতে পারি যে একজনের রেফারেন্স আর কি, তার নাম না বলে বলছি, তাদের মানে যে গ্রামে বিয়ে হচ্ছে শহরে একটা ছেলের সঙ্গে, তো তার শ্বশুর শাশুড়ি তারা সবাই গ্রামের, এবং তার হচ্ছে শ্যালক বা হচ্ছে হলো শালিকা সবাই গ্রামের। এটা আমার ছোটবেলায় দেখার একটা সুযোগ হয়েছিল। তো ওখান থেকে তারা শহরে এসে শহরে যে বিল্ডিং এ থাকা বা শহরের রাস্তাগুলো, তারা মানে এটাকে তাদের কাছে খুব বিস্ময়কর লাগছে। প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিল, এসে তার হচ্ছে যে ছোট ছোট ছেলেরা তারা হচ্ছে রাস্তার মধ্যে শুয়ে পড়তেছিল, ঘরের সামনে যে রাস্তা সেই রাস্তার মধ্যে শুয়ে পড়তেছিল। মানে তাদের মধ্যে একটা ইয়ে আসছে, যেটা পাকা জিনিস, মানে একটা অ্যাবজর্ব করা বা হচ্ছে অ্যাডজাস্ট করার বিষয়টা তাদের মধ্যে আসছিল অনেক দেরিতে। এবং তারা হচ্ছে লোকাল অ্যাকসেন্টেও কথা বলছিল, এবং অনেকগুলো বিষয় নিয়ে তারা হচ্ছিল সেটাকে সেই সময় তারা ওয়াকিবল ছিল না, যেহেতু তারা নতুন আসছে। তো এখানে থাকলেও দেখা যায় যে খাদ্য খাওয়ার যে প্যাটার্নটা, চলাফেরার যে প্যাটার্নটা, বা কোনো কিছু ব্যবহারের যে প্যাটার্নটা, তাদের হচ্ছে রুরাল ওয়েতে যেভাবে তারা শিখে অভ্যস্ত সেভাবে তারা করে থাকে। ফলে আরবান যে নর্মস এন্ড রেগুলেশনস অনেকটা ভায়োলেট হয়ে যায়। যেমন তুমি ট্রাফিক আইনের কথা বলো, যে ট্রাফিক আইন যদিও আমরা হচ্ছে আরবান সোসাইটি থেকেও আমরা নিজেরাও অনেক সময় মানি না, আমরা সেটা দেখতে পারি রাস্তাঘাটে চললে আমরা কি করে ফেলি। যে দেখা গেছে হয়তো ওভারব্রিজ আছে, মাঝখানে কিছু ফাইনের ব্যবস্থাও করা হয়েছিল, তারপরে লোকজন বেপরোয়া, তারা চলছেই। এটা নিয়ন্ত্রণের অনেক পন্থা আছে, সেই নিয়ন্ত্রণের পন্থা অ্যাপ্লাই করলে হয়, সেটা কেন করা হয় না সেটা দেখবার বিষয়। আমি সেটা আইডেন্টিফাই করতে পারি যে আমরা কেন মানে বা কিভাবে এটা করতে পারি। আমি তোমাদেরকে ব্রেকআউট রুমে নিয়ে যাবো আজকে। তোমরা সেই ব্রেকআউট রুম থেকে তোমরা চিন্তা করবে, কয়েকটা পয়েন্টস দেবো আজকে, সেই পয়েন্টস আলোকে তোমরা ডিসকাস করবে এবং সেই পয়েন্টসগুলো তোমরা লিপিবদ্ধ করবে। তোমাদের ফার্স্ট ডিসকাশনের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আরবান সোসাইটিকে মানে পরিষ্কার রাখার জন্য, ঠিক আছে, আরবান সোসাইটিকে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ওয়েস্টগুলোকে কিভাবে কি করতে হবে, কিন্তু আরবান সোসাইটি রাস্তাঘাট বা হচ্ছে ওপেন স্পেস এগুলোকে ওয়েস্টার্ন সোসাইটির মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য
আমাদের রিসোর্স সবকিছু তোমাদেরকে চিন্তা ভাবনা করতে, আমাদের রিসোর্স কি আছে, আমাদের জনবল কিরকম আছে, আমাদের পার্টিস লোকজন কিরকম আছে, বা ইত্যাদি ইত্যাদি, অঙ্গ সংকট কিরকম আছে ইত্যাদি সবকিছু বিষয়কে কনসার্ন করে সোশ্যোলজিক্যালি এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমরা চিন্তা ভাবনা করবে। এবং আমি তোমাদেরকে গ্রুপে ভাগ করে দেবো, ব্রেকআউট রুমসে নিয়ে যাবো, তোমরা চলে যাবে, সেখানে একজন নোট টেকার থাকবে আর বাকি তোমার হলো পয়েন্টস বলবে। নোট টেকারের কাজ হচ্ছে নোটগুলো কপি করে সব টাইপ করে ফেলবা এবং সেটা হচ্ছে আমার হচ্ছে চ্যাট বক্সে শেয়ার করবা। শেয়ার করার পরে যখন আমি প্রতিটা গ্রুপ থেকে বলবো যে তোমরা তোমাদের অপিনিয়ন শেয়ার করো, তখন তোমাদের প্রতিটা গ্রুপ থেকে একজন করে বলবা ভলেন্টিয়ারি, ঠিক আছে, নিজ দায়িত্বেই বলে ফেলবা। ক্লিয়ার? তো এটার আগে তোমরা এখন আমি দেখতে পাচ্ছি 88 জন 83 জন প্রেজেন্ট, আরো কয়েকজন আসছে আর কি, তাদেরকে অ্যাকসেপ্ট করছি। তোমরা সবাই তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। You will get 1 minute to do that. সবাই তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমার প্রথমে দিয়ে দিয়েছি, এখন কি আবার দিব? যারা দিয়েছো তাদেরটা তো আমার কাছে আছে, আর দিতে হবে না। কেউ দুবার দিবে না, কারণ তোমাদের 132 জন দুবার করে আসলে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় সেগুলো আইডেন্টিফাই করে তোমাদের শিটে আবার বসানো। আর আমি যদি গুগল ক্লাসরুমে নিতাম এটা অটোমেটিক্যালি হয়ে যেত, কিন্তু তোমাদের যেহেতু 132 জন, সো 100 জনের বেশি গুগল ক্লাসরুমে সাধারণত এলাও করে না, এই কারণে আমি ওখানে নেইনি। জুমে 300 জনের মতো নেওয়া যায়। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? আমি এখন কপি করছি। ওকে, আমি কপি করে নিলাম। জিল্লুর রহমানের আবার নতুন আগমন, গিফারি। অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স হ্যাঁ দিয়েছো, গুড। আচ্ছা আমি নিয়ে নিই। ওকে, তাহলে তোমাদের এখন ডিসকাশনের বিষয় যেটা আছে তোমরা অলরেডি চিন্তা করতে থাকো, সেটা নিয়ে তোমরা এখন ডিসকাস করবে। আমি তোমাদের এখন ব্রেকআউট রুমে নিয়ে যাব। তোমাদের হচ্ছে আচ্ছা 132 জন, আচ্ছা 10 কতজন আছে? 118 জন আছে। ওকে ঠিক আছে, অটোমেটিক্যালি হয়ে যাবে ব্রেকআউট রুমস। তোমাদেরকে আমি দিচ্ছি হলো সময় 6 মিনিট। 6 মিনিটের মধ্যে তোমরা ডিসকাস করবে আরবান সোসাইটিকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এবং আমি তোমাদের কাছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার খুব ভালো পয়েন্টস আশা করছি। ইউর টাইম স্টার্টস নাও। হ্যালো বিশাল, হ্যালো। আচ্ছা তুই ইয়া কর, নোট কর, মানে লিখবি তুই। হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ মানে ড্রেনেজ ড্রেনেজ সিস্টেমটা আর ম্যানহোল এগুলো যেন ভালোভাবে থাকে, এটা একটা পয়েন্ট হতে পারে। বা ড্রেন, হ্যাঁ
সাউন্ড পলিউশনের জন্য করা যায়। সাউন্ড পলিউশনের জন্য হচ্ছে জাপানে ওরা প্রযুক্তি ব্যবহার করে। তো হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে ওরা করে কি সাউন্ডটা কমায়, বা যে জায়গায় হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া ওইখানে হচ্ছে টানেল টানেল করে আর কি, সাউন্ড পলিউশন দেয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ না, জাপানে তো রাখে ওই সাউন্ড পলিউশন করার জন্য ওই দুই সাইডে বেড়া বেড়া সিস্টেম রাখছে, ফেন্স সিস্টেম। হ্যাঁ হ্যাঁ ওইটার কথা বলতেছি। আবার কিছু জায়গায় টানেল আছে, হাইওয়ে আবার হচ্ছে হিস্ট্রি আছে। মেকিং ওয়াল ফর, কি লিখবি? মেকিং ওয়াল ফর হচ্ছে কি সাউন্ড পলিউশন নাকি? ওয়ালই তো। ওয়াল বা ফেন্স দে, সমস্যা নেই, একটা কিছু দে, মানে স্যারকে বুঝাইতে পারলে হবে। শব্দ রোধক দিয়ে দিলেও তো হয়। হ্যাঁ বাংলায় শব্দ রোধক, তার মানে শব্দ রোধ করতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ এটা দেয়া যেতে পারে। ওয়াশাটা দিতে পারিস। বিশাল পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা রাখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা কর্নারে কর্নারে বা ইয়াতে আর কি, হ্যাঁ মানে যেটা হচ্ছে পার্মানেন্ট আর কি। পাবলিক টয়লেট পাবলিক হতে টয়লেট। পারে। প্রত্যেকদিন সকালবেলা যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা, মানে পরিচ্ছন্নতা কর্মীদের হচ্ছে মানে নিয়ম করে কাজ করা আর কি, সেটা দেখভাল। পাবলিক টয়লেটের বিষয়টা হয় নাই, ওইটা না, ওইটা বসাইবো ঠিক আছে, কিন্তু ওটা বসানোর পাশাপাশি স্যানিটেশনটাও উন্নত করা যায় কিনা সেটাও রাখা উচিত। হ্যাঁ 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 পরিচ্ছন্ন কর্মীদের ফ্যাসিলিটিসটা বাড়াতে হবে যেন তারা মানে ঠিক মতো কাজ করে, ওইটাই। আর বিশাল বাংলাদেশের পর্যায়ে হচ্ছে ডিজাইন গুলো সুন্দর করে হয় না, তো তো ডিজাইন গুলো এমন ভাবে করা যেন হচ্ছে যে মানে খুব ইজিলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কি শহর, মানে হিজিবিজি যেন না হয় আর কি, ওরকম কিছু দেওয়া যায়। হ্যাঁ মানে ইউআরপির বিষয়টা আছে না, প্ল্যানিংটা ঠিক মতো হ্যাঁ করতে, প্ল্যানিংটা। সোসাইটি প্ল্যানিং। আরেকটা বিষয় হচ্ছে ওই যে সেমিনার করা, সভা সভা বা সেমিনার এগুলো করা আর কি, যেন মানুষ সচেতন হয় আর কি, পাবলিক অ্যাওয়ারনেস। মুভির বন্ধু বলো। হ্যাঁ গাছ লাগানো দেয় দেয়। আর এই বজ্রগুলাকে হচ্ছে কি জন্য করে, এটাকে বলে বজ্রকে কাজে লাগাই ইট টিট বানানো যায় না। রিসাইকেলিং। রিসাইক্লিং, রিসাইক্লিং মানে খুব ইজিলি যেন হচ্ছে রিসাইক্লিং করা যায় এরকম প্রসেস আর কি। বুঝি নাই।
ওইটা তো প্ল্যান দিলাম না, ওই যে আনন্দ বললো প্ল্যানের কথা, ওইখানেই তো করতে নাকি? অটোমেটিক স্যারই জয়েন করবে। কিসের রুমে ঢুকালো আমাদের? বিশাল কি এখানে কাজ কি আমাদের? এগুলো আমরা ডিসকাস করলাম যে এখন স্যারকে বলতে হবে নাকি? আমরা খাইতে গেছিলাম, এখন ঢুকে দেখছি কোন রুমে ইনভাইট করেছে, জয়েন দিয়েছে তোরা। আচ্ছা বিশাল, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে, এখানে কি আসলে সাউন্ড পলিউশন আসে? ওইটা তো আমাদের মনে হয় প্ল্যানের কথা যেটা বললাম ওইটাই তো পড়ে। মুবিন বন্ধু, বলো না। বন্ধু কিছু বলো বন্ধু। বললাম তো, এখন ও বলতেছে যে ওই যে মানে বিল্ডিং যেটা করবে ওটার সাথে ওয়াস্টেজ হবে কিনা। এখন বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে তো ওয়াস্টেজের ওরকম রিলেশন নেই। আর ও কি বুঝাইতে চাইছে, যদি বুঝাইতে চাইলে তো না, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে না, ওই যে সভা সেমিনার এগুলা চলবে, ডাস্টবিন, তারপর পাবলিক অ্যাওয়ারনেস থাকবে, পাবলিক অ্যাওয়ারনেস সভা সেমিনার এগুলো থাকবে। আর সব থেকে বড় কথা হলো ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে, অর্থাৎ অ্যাভেলেবল রিসোর্স দিয়ে কিভাবে করা যায় সেটা আর কি, ম্যান পাওয়ার দিয়ে, অ্যাভেলেবল ম্যান পাওয়ার দিয়ে, অর্থাৎ সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজড করে দিতে হবে আর কি। অর্থাৎ মানে শহরের সব জায়গায় যেন করতে পারে, মানে একজনের এত কমান্ড না থেকে বিভিন্ন কমান্ড সিস্টেমটা, মানে কমান্ডের অধীনে যেগুলো থাকবে, যারা থাকবে তাদের সংখ্যা বৃদ্ধি রাখা, তাহলে কাজটা হবে, ইজি হবে এবং ইফেক্টিভ হবে। এখানে তো লিভ রুম আছে, আস্কড ফর হেল্প, এরপর হচ্ছে রেকর্ড, স্ক্রিন শেয়ার, আর তো কিছু নাই। মেবি স্যারই নিবে। সিটি কর্পোরেশন আসলে রাজুকের তো দায়িত্ব না মনে হয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব না এগুলা? রাজুক তো শুধু বিল্ডিং গুলা হচ্ছে করা যাবে কিনা বা কয়তলা করবে কি করবে এগুলো বলে। মনে হয় সিটি কর্পোরেশন এই যে মশা নিধন এগুলো নিয়ে কাজ করে আর কি। ও এটা দেয়া যাইতে পারে, ডেঙ্গু সিজনে হচ্ছে ডেঙ্গুর জন্য মশা নিধন আর কি, পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা বিশাল, যে খালগুলা খনন করা অথবা মানে খালের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে ওয়াটার মানে ওয়েস্ট ওয়াটার এটা কি করা বের করা যাবে না শহর থেকে?
আরেকটা বিষয় হ্যাঁ বল, নদীতে যেন হচ্ছে মানে ওয়েস্ট কোনো কিছু না ফেলে আর কি, বর্জ্য পদার্থগুলো না ফেলে। এটা তো পাবলিক অ্যাওয়ারনেসে পড়ে নাকি? আচ্ছা সোসাইটিকে ক্লিন রাখার জন্য এইগুলো স্টেপ রাখলে বাংলাদেশের সোসাইটি, আরবান সোসাইটি পরিষ্কার হয়ে যাবে এবং মলে থাকবে না, এবং সেটাও খুব দ্রুতই হবে। এবং সেই দুটো কবে নাগাদ হতে পারে তোমাদের আইডিয়া কিরকম, মানে তোমরা কিভাবে প্রেডিকশন করো সেটা তোমরা বলবে। এরকম আমি হয়তো তোমাদের একটা দিয়ে দেবো, তোমাদের ইঞ্জিনিয়ারদের অপিনিয়ন কি, বা তোমরা কিভাবে দেখতে চাও আরবান সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এটা আবার কয়েকটা বুলেট পয়েন্ট তোমরা হচ্ছে মেনশন করবো, রাইট? যেহেতু এখন অনেক স্টুডেন্ট, তাদের আলোচনাটা আমি র্যান্ডমলি নেবো আর কি। তো আশা করছি সবাই চলে আসছে তাদের ব্রেকআউট রুম থেকে, কারণ আমি ক্লোজ করে দিয়েছি। সো এখন তোমরা শেয়ার করবে একটা ব্রেকআউট রুম থেকে তোমাদের ফাইন্ডিংস কি কি আসছে, এবং তোমরা হচ্ছে চ্যাট বক্সে তোমাদের ফাইন্ডিংস গুলো লিপিবদ্ধ করবে। আমরা অলরেডি পেয়ে গেছি বিশ্বরূপ গোস্বামীর থেকে পেয়ে গেছি এক বিগ ক্ল্যাপ ফর বিশ্বরূপ গোস্বামী। লেট মি শেয়ার দ্য ক্ল্যাপ সাইন, বিকজ সে হচ্ছে প্রথমে এটা শেয়ার করেছে। তোমার জন্য এটা ক্ল্যাপ। হ্যাঁ বিশ্বরূপ, তুমি তোমাদের পয়েন্টস গুলোর মধ্যে কথা বলো যে তোমরা কি আলোচনা করেছো। আমাদের প্রথম পয়েন্টটা ছিল যে স্ট্রাকচারটা আছে ক্লিনিক স্ট্রাকচার, সেটাকে রিঅর্গানাইজ করা যেতে পারে কিনা, বা এক্সিস্টিং স্ট্রাকচারটাকে সরাসরি মেনটেন করা হচ্ছে কিনা সেটা দেখা। যেমন রোডগুলা প্রতিদিন ক্লিন করে কিছু লোক, তো তারা ক্লিন করছে কিনা সেটা প্রথমে দেখা, বা ওইখানে কি কি চেঞ্জ আনা যেতে পারে সে বিষয়ে ভাবা। সেকেন্ডলি আমাদের ইয়ে ছিল যে কিভাবে ওয়েস্ট গুলা এনভায়রনমেন্টে আসছে, মানে রোডে হয়তো কেউ গৃহস্থলী থেকে আসছে, নাকি কেউ হয়তো খাবার খেয়ে ফেলে যাচ্ছে, বা এরকম কিভাবে ওয়েস্ট গুলা আসতেছে বা পরিবেশের সাথে, মানে রোডের সাথে বা আমাদের এনভায়রনমেন্টে আসতেছে সেটা আইডেন্টিফাই করা। থার্ড হচ্ছে যে কিভাবে এই রিলেটেড অ্যাওয়ারনেস গ্রো করা যায় সেই বিষয়ে ভাবা, মানে হচ্ছে মানুষকে সচেতন করা, এই ধরনের ক্যাম্পেইন করা বা ইয়ে করা রিলেটিভ অথরিটি যারা আছে রিলেটেড তাদের দ্বারা। ফোর্থ হচ্ছে ক্লিনলিনেসটাকে একটা কালচার হিসেবে তৈরি করা, যে কেউ যদি রাস্তা নোংরা করে হয়তো করতে পারে, যেমন কেউ পানির পিক ফেললো বা ইয়ে করলো, খাবার খেয়ে ফেলে দিল, লোকজন ওরা দেখে হাসাহাসি করবে, এটা আনকালচার্ড পাবলিক, ও কিছু যায় না, রাস্তায় নোংরা ফেলে দিচ্ছে, মানে এরকম একটা কালচার তৈরি করার ইয়ে নিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর পয়েন্টস নিয়ে আসছো, এবং তোমাদের পয়েন্টস গুলোর মধ্যে অনেক ভাবার্থ নিহিত। ধন্যবাদ। এরপরের গ্রুপ আমি ব্রেকআউট রুম অনেকগুলো দিয়েছিলাম, পরে একটা গ্রুপ কথা বললো, তোমরা কি পয়েন্টস আলোচনা করেছো, এবং তোমাদের চ্যাট বক্সে তোমাদের পয়েন্টস গুলো শেয়ার করো না এখনো, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমরা পেয়ে গেছি। এবার ফাহিম শাহরিয়ার গ্রুপ, ওয়েলকাম তোমাদের জন্য। তোমরা এখন তোমাদের পয়েন্টস নিয়ে বলো কি কি আলোচনা করেছো, মধ্যে কথায় কয়েক লাইনে বলো। হ্যাঁ জি স্যার। স্যার আমাদের মেইন কয়েকটা পয়েন্ট ছিল, যেমন স্যার আমাদের সর্বপ্রথম স্যার অ্যাওয়ারনেস বৃদ্ধি। স্যার আমাদের স্যার ল ইনফরমেশনের ব্যাপারটা হলো স্যার ল আছে ঠিকই স্যার, এটার স্যার অ্যাপ্লিকেশনটা থাকলেও স্যার মানুষের সচেতনতা যদি না থাকে স্যার, তাহলে স্যার আর মূল্যবোধ যদি কম থাকে স্যার, তাহলে স্যার এগুলা কাজ হবে না। তো সবার আগে সবাইকে অ্যাওয়ারনেস হতে হবে। তারপরে স্যার আমাদের মেইন একটা হলো স্যার বায়ু দূষণ যদি কমাতে চাই, বা স্যার সিটিকে তো পরিষ্কার করলে হবে না, দূষণ মুক্ত রাখতে হবে। এর জন্য ট্রি প্ল্যান্টেশন স্যার সবচেয়ে পারফেক্ট ওয়ে স্যার, আমাদের গ্রুপ বলে এটা মনে করে। এছাড়া স্যার ডিজিটালাইজেশন, যেমন স্যার আমরা চাচ্ছি স্যার যে রেসিডেন্সিয়াল এরিয়া স্যার রেসিডেন্সিয়াল এরিয়ার মতো হবে একটা সাইডে, আর ইন্ডাস্ট্রি বেসড এরিয়া গুলো স্যার আরেক পাশে, মানে আমরা মাঝখানে যা স্যার দূষণ তো হবেই স্যার, এখান থেকে যাতে স্যার আমাদের মানে পপুলেশন যাতে হার্ট না হয় কোনোভাবে স্যার, এর জন্য স্যার আমরা চাচ্ছি দুইটা এরিয়া আমরা ডিভাইড করে দিতে। দেন স্যার ল ইনফরমেন্স, তারপরে স্যার রিসোর্স যদি আমরা সাইকেলিং করতে পারি ওইটা একটা স্যার ইজি ওয়ে। দেন স্যার ইনডাইরেক্ট, তারপর স্যার ওয়েস্ট ওয়াটার যদি আমরা এটাকে যদি ব্যবহারযোগ্য করতে পারি স্যার, সুপেয়যোগ্য স্যার, তাহলে আমাদের জিনিসগুলো স্যার আরো মানে ইজি হয়, তাহলে সিটিকে স্যার সামহাও আমরা আরো ক্লিন করতে পারবো। এছাড়া স্যার ডিজিটালাইজেশন যদি করতে পারি স্যার সবকিছু দিক দিয়ে, তাহলে স্যার আশা করি স্যার ইনশাল্লাহ স্যার আমরা আরো বেটার সিটি হিসেবে স্যার নিজেদেরকে প্রমাণ করতে পারবো। নাইস, খুব সুন্দর পয়েন্টস নিয়ে আসছো। বিগ ক্ল্যাপ ফর ইউর গ্রুপ। ওকে, এবার আমি র্যান্ডমলি বলছি, কারণ তোমরা অনেকেই আছো আর কি, আমি র্যান্ডমলি বলছি। এবার বলছি তানবিরুল ইসলাম, তোমরা কিছু বলবে, তোমাদের পয়েন্টস গুলো থেকে কিছু পয়েন্টস নিয়ে বলবে, বলো সংক্ষেপে।
স্যার প্রথমে আমাদের হচ্ছে যে জলাবদ্ধতা যাতে না হয় সেজন্য হচ্ছে আমাদের সিটির ড্রেনেজ সিস্টেমটা উন্নত করতে হবে। পরে হচ্ছে এত আবর্জনা আমাদের রিসাইক্লিং বা প্রক্রিয়াজাত করতে হবে, এবং সেখান থেকে যদি আমরা জৈব যে বর্জ্যগুলো আছে সেখান থেকে যদি আমরা সার উৎপাদন করতে পারি বা গ্যাস উৎপাদন করতে পারি বা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই বিষয়গুলো আমাদেরকে একটু ভাবতে হবে। তো পরিবেশ দূষণ বিষয়ক আসলে কি কি কারণে হচ্ছে শহরে সেগুলা বিষয়ক আমাদের বিভিন্ন র্যালি বা সমাবেশে এগুলো আয়োজন করতে হবে। আবার বায়ু দূষণ বা এই ধরনের দূষণ কমানোর জন্য আমাদের যে নাব্যতা সংকট বা এই ধরনের যে শহরের মধ্যে যে নদীগুলো আছে সেগুলো যাতে সংকীর্ণ না হয় বা দখল হয়ে যাতে না যায়, সেজন্য আমাদের এইসব উচ্ছেদ অভিযান এসব আর কি চালু রাখতে হবে। আর কলকারখানা বিভিন্ন যে বর্জ্য বা বিভিন্ন বর্জ্যের যে প্রকারভেদ সেগুলো অনুযায়ী বর্জ্যগুলোকে আলাদা করতে হবে। এবং আমাদের আরেকটা কথা হচ্ছে যে যারা হচ্ছে যে বর্জ্য সংগ্রহ বা এইসবকে কাজ করে তারা হচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তো তাদের যাতে একটা সেফটি নিশ্চিত করা হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, নাইস। তোমাদের যে পয়েন্টসটা অনেকগুলো পয়েন্টস বলেছো, তার মধ্যে যেটা পয়েন্টস তোমরা বলেছো যে বর্জ্য যে কালেক্ট করা বা বর্জ্যকে আলাদা আলাদা করা, ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা ইম্পর্টেন্ট, যেটা ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশে করা হয়, এবং ওয়েস্টের বিভিন্ন রকম প্রকারভেদ আছে এবং বিভিন্ন রকম বক্স থাকে, সেই বক্সকে সেই ওয়েস্টগুলোই ফেলতে হয়। পড়ার পরে যে ওয়েস্ট কালেকশনের জন্য এক গাড়ি চলে আসে, তারা ওয়েস্টগুলোকে নিয়ে তারা হচ্ছে রিফাইনিং সেকশনে নিয়ে যায়, নিয়ে এগুলো ওয়েস্টগুলোকে তারা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে, করে সেগুলোকে আবার হচ্ছে রিফাইনিং হচ্ছে বা হচ্ছে রিইউজ করার জন্য ম্যাটেরিয়ালস তৈরি হচ্ছে, প্রোডাক্টস তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো এগুলোকে আমাদের সুন্দরভাবে আবার কোথাও জৈব সার তৈরি হচ্ছে, করে দেওয়ার প্লাস্টিক তৈরি হচ্ছে, মেটাল তৈরি হচ্ছে, সবগুলো কাচেরটা ভাগ করা আছে, এগুলো বিভিন্ন ভাগ করা আছে এবং সেগুলো সুন্দর সিস্টেম। তো তুমি বেশ সুন্দর পয়েন্টস নিয়ে আসছো, তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমাদের জন্য এই বিগ ক্ল্যাপ ফর ইউ। এনিওয়ে, আচ্ছা, আমরা এরপরে দেখতে চাই, আমরা পরে দুটো গ্রুপকে নেব র্যান্ডমলি। তো মিরাজ, তোমরা বলবে তোমাদের আলোচনার মুখ্য বিষয় কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার আমরা ডিসকাস করেছি যে শহরের যে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর এই ডাস্টবিন ইনস্টলেশন করার ব্যাপারটা, তারপরে হলো মানুষের মেন্টালিটিটা মেইনলি চেঞ্জ করতে হবে। এখন হঠাৎ করে তো চেঞ্জ হয় না, এই জন্য আমাদের কিছু সচেতনতার প্রয়োজন, যেটা করতে বিভিন্ন যে সোশ্যাল অর্গানাইজেশন থাকে তাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে বিভিন্ন পোস্টার বা ব্যানারের মাধ্যমে, বা কোনো মাঝে মাঝে কোনো সভা বা কোনো ক্রিয়া কার্যকলাপের মাধ্যমে আর কি, মানে ওরা স্পন্সর করলো আর এই দিক থেকে অ্যাওয়ারনেসটাও বাড়াইলো এরকম। আর গভর্নমেন্ট, অনেক সময় গভর্নমেন্ট হয় কি মানে সবকিছু করে না, তো এই ক্ষেত্রে নাগরিক আর ওই বেসরকারি যে অর্গানাইজেশন গুলো থাকে তাদেরকে সচেতন হওয়া দরকার। আর একটা জিনিস স্যার আমরা যেটা তুলে ধরতে চাই সেটা হলো এমন প্রোডাক্ট ইউজ করা যেখানে হলো কার্বন এমিশনটা কম হয়, কারণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কার্বন একটা বিশাল ভূমিকা রাখতেছে। তো আমরা চাই যে এমন কোন প্রোডাক্ট ইউজ করা যেখান থেকে কার্বন এমিশন না হয়। যেমন চিটাগাং এর রাস্তাঘাটে এখনো দেখা যায় যে বাস থেকে কালো ধোঁয়া বের হয়, আবার পাশে সিএনজিও চলে। তো আমাদের এখন উচিত কি সবাইকে কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সিএনজি যেটা সেটা ইউজ করা উচিত, তাহলে এটা বায়ু দূষণও কম হয় আর আমাদের জন্য এটা ভালো, কারণ বায়ু দূষণের ফলে বিভিন্ন আজে বাজে মানে বিভিন্ন রোগ হচ্ছে। আরেকটা স্যার, আরেকটা হলো আমাদের রিনিউয়েবল এনার্জি বা রিসাইক্লিং শুরু করা উচিত। বাংলাদেশে এই জিনিসটা খুবই কম। আমি রিসেন্টলি সেন্ট মার্টিনে গিয়েছিলাম, ওইখানে দেখেছিলাম যে ওইখানে সবাই রিনিউয়েবল এনার্জি মানে সোলার পাওয়ার সিস্টেম ইউজ করে, যে জিনিসটা অনেকটা ইমপ্রেসিভ, যে এটাই আমাদের কোনো ইলেকট্রিক বিল দিতে হচ্ছে না বা কোনো যে কোনো যে প্রাকৃতিক বর্জ্য সেটাও হচ্ছে না। আর রিসাইকেল করলে হয় কি, এখন তো বিদেশের অনেক দেশে রিসাইকেল করে, যেমন স্যার একটা ভিডিও আমি দেখেছিলাম আয়ারল্যান্ড অথবা ফিনল্যান্ড কোন একটা দেশে, যে ডাস্টবিনের মধ্যে মানে ওরা একটা ধরেন আমি একটা মিনারেল ওয়াটার খেয়েছি, ধরেন 1 লিটার পানি খাওয়া শেষ, এখন বোতলটা আমি যদি কোনো জায়গায় নির্দিষ্ট কিছু বুথ আছে ওইখানে যদি ড্রপ করি তাহলে ওরা আমার বোতলের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সেন্ট ব্যাক করে। তো এই জিনিসটা বাংলাদেশে করা যায় স্যার এইভাবে, মানে তাহলে মানুষই আছে আর কি। জি স্যার, সেই পদ্ধতিটাই মানে আমাদের দেশে যদি অবলম্বন করা যায় তাহলে স্যার
মানে সকলে রিসাইকেলের প্রতি তাদের একটা আকর্ষণ আসবে, এতটুকুই স্যার আমাদের গ্রুপ থেকে ভাবা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। সুন্দর পয়েন্টস আসছে তোমাদের মধ্য থেকেও, তোমাদের মধ্য থেকে সুন্দর পয়েন্টস আসছে। আমরা আরো অনেক ভালো ভালো পয়েন্টস দেখতে পাচ্ছি, যেহেতু আজকে তোমাদের এই ধরনের একটা অ্যাক্টিভিটিস স্টার্ট হলো এবং তোমাদের আর কয়েকদিন হলে তোমরা অভ্যস্ত হয়ে যাবে। নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করবো এই টাস্ক দেওয়া মাত্রই তোমরা মানে সেখানে জয়েন করে ফেলবে এবং কাজগুলো করে ফেলবে। তাতে করে হবে কি, গ্রুপ পার্টিসিপেশনটাও যেটা আসবে এবং তোমাদের সকলের মতামতের রিফ্লেকশন হবে। এবং তোমরাও যে একটা বিষয় নিয়ে চিন্তা করছো, সমাজের একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছিল আসবিয়া হিসাবে আর কি, প্রতিনিধি হিসেবে, তোমরা তো সমাজকে একটা মানে পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা পড়াশোনাটা করছো। সো তোমাদের হচ্ছে চিন্তা চেতনা কি তোমরা কিভাবে দেখছো সেটার প্রতিফলন করবে। তো এই জন্য ওই ব্রেকআউট রুমটা রাখা হয়েছে এই ইয়াতে, যাতে করে তোমরা তোমাদের মতামত শেয়ার করতে পারো বা একটা কাজ দিলে সেই কাজটা কমপ্লিট করতে পারো। তো আজকে আমরা অনেক সুন্দর সুন্দর পয়েন্টস পেয়েছি এবং অনেক ধরনের চিন্তা চেতনা আসছে, এবং বোঝা গেলো যে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে অলরেডি পড়াশোনা করছো বা জানছো বা জানার চেষ্টা করছো বা তোমাদের চিন্তা চেতনায় আসছে। তো সেগুলোর সমন্বিত একটা অবস্থান যদি সময় সোসাইটি চলে আসে, সোসাইটির পরিবর্তন সম্ভব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসা সম্ভব। তোমাদের চিন্তা চেতনায় আরো বিষয় নিয়ে আসা, যেমন কেউ বলেছে যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেটা হচ্ছে এনজিও হতে পারে বা লোকাল কোনো গ্রুপসও হতে পারে, তারাও কাজ করতে পারে। হ্যাঁ, নাইস পয়েন্টস, আমি এটাকেও একটু হাইলাইট করতে চেয়েছিলাম। সেক্ষেত্রে যেমন মনে করো পলিটিক্যাল পার্টিস বা যারা আরো যারা আছে তাদেরকেও অ্যাক্টিভ করা যায়। তো পলিটিক্যাল পার্টি এমন নয়, তারা তো সবসময় দেখে আসছে যে তারা শুধু হচ্ছিল বিভিন্ন রকম পাওয়ার পজিশন, ক্ষমতা, টাকা পয়সা বা ইত্যাদি ইত্যাদি এগুলোর ক্ষেত্রেই তারা কাজ করে বা ভোটের জন্য কাজ করে ইত্যাদির জন্য কাজ করে। কিন্তু কমিউনিটি বিল্ডিং এর জন্য হ্যাঁ, তো প্রচুর দেখবা যে সমর্থক এখন বিদ্যমান। সেই সমর্থকদের বললে হয় যে তোমাদের দায়িত্ব দেওয়া, তোমরা যেহেতু আমাদের সমর্থন করো, তোমাদের প্রতিটা এলাকায় তোমরা ক্লিন করে গেলো এবং তোমাদের যত নেতা নেত্রী সবাইকে বলে ফেলো সব ক্লিন করতে হবে এবং এটাই তোমাদের দায়িত্ব, এলাকায় তোমার চকচকে রাখবো। এটা বললে কিন্তু দেখবা যে তোমাদের হচ্ছে কয়দিন লাগে হচ্ছে এলাকাগুলো পরিষ্কার হতে। এরকম আরো বিভিন্ন রকম স্টেপস নেওয়া যায়। হ্যাঁ, তো এই স্টেপস গুলো নিতে পারো। তো সেই ধরনের মতামত আমি আশা করছিলাম যে শুধু এমন না যে টেকনোলজির মধ্যে, টেকনোলজির সাথে হচ্ছে হিউম্যান সাপোর্টটাও দরকার এবং হচ্ছে সোসাইটির হচ্ছে সর্বাত্মকভাবে এগিয়ে আসার দরকার বিভিন্ন রেসপেক্ট থেকে। তো সেই ক্ষেত্রে যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস বা লোকাল অথরিটির বা লোকাল পিপুলদের অংশগ্রহণটা নিশ্চিতকরণের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আসতে পারে আর কি। হ্যাঁ, তো আরো যে বিষয়গুলো তোমরা নিয়ে আসছো, ওয়েস্টার্ন সোসাইটির এক্সাম্পলও নিয়ে আসছো, আবার হচ্ছে আরবান সোসাইটি, আরবান প্ল্যানিং এর বিষয়গুলো নিয়ে আসছো, ওয়াটার বডিস এর ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং হচ্ছে বিভিন্ন ভাগ করার বিষয়গুলো নিয়ে আসছো। তারপরে যে আইন, প্রথমেই যারা আসছিল যে আইন প্রণয়নকারী সংস্থার যে ভূমিকা এবং লকে আরো স্ট্রিক্ট হওয়া এবং আবার হচ্ছে এটাকে ফ্রেন্ডলি হওয়া, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা বা বিল বোর্ড উপস্থাপন করা বা সবার সেমিনার সিম্পোজিয়াম করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। তো এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে অনেক সুন্দর পয়েন্টস চলে আসছে। আমি আশা করবো তোমরা নেক্সট লেকচারগুলোতে তোমরা পার্টিসিপেট করবে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা স্লাইডের মাধ্যমে ফর্মাল প্রেজেন্টেশন দেবো এবং তোমরা তোমাদের ক্লাস টেস্টের জন্য প্রস্তুতি হতে থাকো। আগামী 15 তারিখে তোমাদের পরীক্ষা। আর তোমাদের হচ্ছে আমি বলেছি যে তোমাদের আমি এটা কপি করে নিলাম, কপি ইট, এবং তোমাদের যেটা বলেছি যে তোমাদের এই রিসার্চটা তোমাদের আরেকটা সিটি হিসেবে কাউন্ট হবে এবং আরেকটা সিটি আমরা রেখে দেবো, সেটা হচ্ছে তোমাদের নাজবুল স্যার, তিনি নেবেন আর কি। তোমরা আমাকে মনে করে দিয়ে ভালো কাজ করেছো, আমি তো সেটা নিয়েই ফেলছিলাম। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এবং তোমরা সবাই আমার জন্য হ্যাঁ বলো স্যার। আপনাকে স্যার ফিডব্যাকের জন্য রিসার্চ হচ্ছে যে আমরা রেসপন্স কালেক্ট করতেছি স্যার, রেসপন্স মিনিমাম কতগুলো কালেক্ট করতে হবে এরকম একটা আনুমানিক একটা সংখ্যা আমি তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম যে যেহেতু সংখ্যা থাকতে গবেষণা, সেখানে তোমাদের আমি রেসপন্ডেন্ট বলেছিলাম যে 300, 400 বা 250 এরকম হলে সেটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল হয়। কিন্তু এর চেয়ে নিচে কম হয়ে গেলে মানে নিচে আসলে সেটা খুবই আনএক্সপেক্টেড এবং সেটা আসলে একটা রিসার্চের মধ্যে বলা যায় না আর কি। মানে বলা যায় কিন্তু মানে গ্রহণযোগ্যতা কমে আসে, কারণ হচ্ছে রেসপন্ডেন্ট যত কম সেটার হচ্ছে ভ্যালিডিটি তত কম থাকে। মিনিমাম এই জন্য আমি বলছিলাম যে 300, তাই তো 250, 300 আর তোমরা 300 তোমরা ধরে রাখো যে মিনিমাম লেভেল হচ্ছে 300, ঠিক আছে, এটা ধরে রাখো মিনিমাম। আর হচ্ছে যারা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ করছো, কোয়ালিটিভ রিসার্চ কেউ আছো কিনা আমি জানি না, আর যারা ডিসক্রিপটিভ ডেটা কালেক্ট করছো সেক্ষেত্রে রেসপন্ডেন্ট কম আসলে সমস্যা নেই। কিন্তু কম আসার অর্থ নয় যে এরকম তোমাদের একদম কম হয়ে গেছে। সখানেক না হোক, সেখানে 50-60 জন হোক বা
30-40 জন হোক, সেক্ষেত্রে আমি ইয়ে করবো যারা কোয়ালিটেটিভ রিসার্চ করছো। তবে দেখতে হবে তারা কাদেরকে নিয়ে গবেষণা করছে। তারা যদি এক্সপার্টদের নিয়ে গবেষণা করে থাকো বা কোনো কিছু প্রতিনিধি নিয়ে গবেষণা করে থাকো, সেক্ষেত্রে রেসপন্ডেন্ট সংখ্যা কমে আসতে পারে। কিন্তু একটা এলাকার একজন এমপি হতে পারে, বা এটা পৌরসভার চেয়ারম্যান একজন হতে পারে, বা হচ্ছে ওই রিলেটেড ফিল্ডে যারা কাজ করছে তারা 4-5 জন হতে পারে, তাই না? আবার অ্যাডভোকেট বা এরকম যে হিসাবে তোমাদের রেসপন্ডের সংখ্যা কমে আসতে পারে, যেহেতু তোমরা ইন্টারভিউ করছো। কিন্তু যারা হচ্ছে সার্ভে করছো, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বা ইত্যাদি কোয়ান্টিটিভ ডেটা, তাদের ক্ষেত্রে সংখ্যাটা ইম্পর্টেন্ট। তো সেটা মাথায় রেখেই তোমরা কাজ করবে। স্যার আপনাকে ফিডব্যাকের জন্য স্যার ইমেল দিয়েছিলাম। আসলে হচ্ছে আমি জন্ডিসে আক্রান্ত এবং আমার জন্ডিসটা অনেক সিভিয়ার পর্যায়ে, এবং আমার লিভার স্পেশালিস্টের কাছে আমি গিয়েছিলাম। গত 2.5 মাস যাবত আমি জন্ডিসে ভুগছি, তোমাদেরকে মনে হয় বলেছিলাম। এবং সেই জন্য আমি সবগুলো দেখতে পাচ্ছি না। আমি যে দেখার চেষ্টা করবো, আজকে দেখার চেষ্টা করবো যেগুলো মেইলে আসছে। কিন্তু আমি তোমাদের গ্রুপে অলরেডি ফিডব্যাক দিয়েছিলাম, যারা কালার করে দিয়েছিল। সেই সময়টা তোমাদের সময় ছিল, পরবর্তীতে করলে আমার শিডিউলগুলো নষ্ট হয়ে যায়। তারপর আমি আজকে অত দেখার চেষ্টা করবো। তো তোমরা সবাই আমার জন্য একটু দোয়া রাখবে যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সিটি সিলেবাস কতটুকু পর্যন্ত? সিটি সিলেবাস আমরা বলে দিয়েছি যে লাস্ট আমাদের আলোচনা কি ছিল, ওই বেসিক কনসেপ্ট পর্যন্ত মনে ছিল, সেটাই আলোচনায় সে পর্যন্ত হবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। লোকজন তো স্যার রিপ্লাই দিতে চায় না স্যার। এটা তো এই জন্য তোমাকে মানে ম্যানেজ করতে হবে। এটা হচ্ছে রিসার্চারের হচ্ছে রেসপন্সিবিলিটি। সে কিভাবে লোকজনের সঙ্গে কমিউনিকেট করে, তাদেরকে কিভাবে রিপোর্ট বিল্ডিং করা বা তাদেরকে মোটিভেট করা যে অ্যান্সার দেওয়ার জন্য, সেটা হচ্ছে রিসার্চারের দায়িত্ব, তাই না? লোকজন তো দেখবে যে তার সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাকে মোটিভেশন দেওয়া এবং তাকে রিকোয়েস্ট করা, এটার মাধ্যমে ইনফরমেশনটা নিয়ে আসা, তাই না? এটা তোমাকে চেষ্টা করতে হবে। এবং রিসার্চের ব্যারিয়ারই হচ্ছে রেসপন্ডেন্ট অনেক সময় অ্যান্সার দিতে চাবে না। স্যার রিসার্চের রেজাল্টটা যদি স্যার একটু ভিন্ন চলে আসে স্যার ফিডব্যাকের কারণে, স্যার বাস্তবতা থেকে সরে আসে, যেমন স্যার স্মোকিংটা স্যার খারাপ কিন্তু স্যার রেজাল্ট আসতেছে সবার ফিডব্যাকে স্যার পজিটিভ, এরকম স্যার। তখন তুমি রেজাল্ট দেখবা তুমি কাদের মধ্যে থেকে রেসপন্স নিয়েছো এবং সেই কোন গ্রুপ। তারা যদি ইউথ গ্রুপ হয়ে থাকে তাহলে বুঝবা যে সোসাইটির স্ট্যান্ডার্ড যদিও হয়ে থাকে যে স্মোকিং পছন্দ নয়, কিন্তু এইগুলো তারা পছন্দ করছে। কেন পছন্দ করছে সেটার কারণও তারা নিশ্চয়ই বলছে যে ইত্যাদি ইত্যাদি, কিসের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে সেটাও তারা বলছে, যে আমরা মিডিয়া ইত্যাদির কারণে বা সোসাইটিতে অ্যাভেলেবল বা এটাকে অনেকে স্মার্টনেস মনে করে। সেই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবো, তখন আমরা রিয়েলাইজ করবো যে হ্যাঁ এই পয়েন্টসগুলো তাদেরকে ইন্সপায়ার করেছে এই চেঞ্জটা। তাহলে আমরা এটার মধ্যে কি সেটা দিতে পারি, তুমি সেটা কনক্লুশনে বলবা। সো তোমার যে ফাইন্ডিং সেটা তুমি বলবাই, তাই না? জি স্যার। আর কোনো ফিডব্যাক দরকার হলে তোমার জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ ক্লাস সেখানে শেষ। যাদের ফিডব্যাক নেওয়া দরকার তারা এখন নিয়ে নাও, আমাকে বলতে পারো। যারা আমাকে মেইল করেছো তারাও আমাকে এখন বলতে পারো। আমি তোমাদেরকে আরো কিছু সময় দেবো। এখন বাসছে কয়টা? 3টা। আমি তোমাকে আরো 20 মিনিট সময় দিলাম। ফিডব্যাক তোমরা এখনই নিয়ে নাও যারা নিতে চাও। স্যার আমাদের গ্রুপের কোশ্চেনিয়ারটা একটু দেখে দিলে ভালো হতো। তোমাদের গ্রুপের কোশ্চেনিয়ার, তোমার টপিকসটা বলো। স্যার আমাদের টপিক হচ্ছে কোভিড-19 ভ্যাকসিনেশন। আমি তোমাদের টপিকসটা দেখেছি, তোমাদের টপিকসটা তো বেশ ভালোই, তোমরা বেশ কাজছো। আমি তো মানে ফিডব্যাক দিয়েছিলাম যে গো আহেড। জি স্যার। স্যার তাহলে আমরা হচ্ছে মানুষের থেকে রেসপন্স না শুরু করে দিচ্ছি। হ্যাঁ, গো আহেড মানেই তো হচ্ছে যে তোমরা কাজ চালিয়ে যাও। তোমাদের সিগন্যাল তো আমি দিয়ে দিয়েছি। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, যে লাইমা তুমি বলতে যে সেটা বলো, তারপরে যে ছেলেটা বলছে সে বলবে। হ্যাঁ লাইমা বলো। আমাদের স্যার আমার আচ্ছা লাইমা তুমি বলো। আমি এমডি কে মিউট করছি কারণ তোমাকে বলছি। জি আমার গ্রুপের নামটা হচ্ছে স্যার আইসোলেশন। আচ্ছা স্যার আমাদের কোশ্চেনটা যদি একটু দেখে দিতেন, আমি মেইল করেছিলাম। আচ্ছা আমি আজকে আবার মেইলগুলো চেক করবো। তাহলে তোমাদের ডিসকাশন এখানে শেষ করি। আমি মেইল দেখি, আগামী 20 মিনিট মধ্যে আমি মেইল দেখবো। দেখে আমি যতটা সম্ভব সবাইকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। তোমরা রিপ্লাই আমার দেখে নিবে।